হ্যালো ভিউয়ার্স, সহজ সরল একটি স্কুল পড়ুয়া মেয়ে যে কিনা প্রেম কি সেটাই বোঝে না, কিন্তু হুট করে তার জীবনে চলে আসে একটি ছেলে। এরপর ধীরে ধীরে তাদের সম্পর্ক বেশ ভালোই চলে, কিন্তু মেয়েটি হুট করেই অন্য আরেকটি ছেলের সঙ্গেও প্রেম করতে শুরু করে শুধুমাত্র টাকার লোভে। এই টু টাইমিং করতে গিয়ে মেয়েটি কি কোনো বিপদে পড়তে চলেছে, নাকি সে স্মুথলি এই দুইটির সম্পর্ক একই সঙ্গে চালাতে পারবে, সেটাই জানবো আমরা আমাদের আজকের সিনেমার এক্সপ্লেনেশনে। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুতেই লালসা নামের একটি মেয়েকে দেখি, যে কিনা কামাল নামের একটি ছেলের পিছু করছিল। এরা দুজন একই কলেজে পড়ে। আসলে এখানে লালসা কামালের পিছু এই জন্যই করছিল যাতে সে তার অ্যাড্রেসটা জানতে পারে, কিন্তু এখানে কামাল একটু পরেই বুঝতে পারে হয়তোবা কেউ তাকে ফলো করছে আর তাকে জিজ্ঞেস করে, আরে তুমি আমার পিছু করছো কেন? লালসা তখন ভয়ে ভয়ে বলে, স্যার আমাকে মাফ করে দিন প্লিজ, আসলে রাশমি ম্যাম বলেছিল আপনার অ্যাড্রেসটা নিয়ে আসতে, আর এই কারণেই আমি আপনার পিছু করছিলাম। আসলে এখানে লালসা কামালকে স্যার এই জন্যই বলছিল, কারণ লালসা যে কলেজে পড়ে সেখানে অনেক বেশি র্যাগিং করা হতো, যার কারণে জুনিয়ররা সিনিয়র ছেলেদের স্যার এবং মেয়েদেরকে ম্যাডাম বলে ডাকতো। আর এমন করেই রাশমি নামের একজন সিনিয়র তাকে কামালের অ্যাড্রেস নিয়ে আসতে বলেছে, আর লালসা এই জন্যই এমনটা করছিল। কামাল তখন লালসাকে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি কলেজে চলে যাও, রাশমিকে আমি তাকে দেখে নেব। আসলে এখানে কামালও ওই কলেজেরই সিনিয়র, কিন্তু সে কারোর সঙ্গে তেমন একটা মাথা ঘামায় না, আবার কাউকে র্যাগিংও করে না। সে পড়াশোনাতে অনেক ভালো, যার কারণে পুরো ক্লাসের মেয়েরা তার উপর ক্রাশ খেয়ে যায়। কামালের পরিবারে শুধুমাত্র তার মা আর ছোট বোন রয়েছে, সেই জন্যই সে ভালো করে পড়াশোনা করে ভালো একটি চাকরি করতে চায়, যাতে সে তার পরিবারের অনেক ভালোভাবে দেখাশোনা করতে পারে। আর এর পরের দিন যখন রাশমি আর তার বন্ধুরা জানতে পারে যে লালসা কামালের অ্যাড্রেসটা নিয়ে আসেনি, সে তখন লালসাকে খুবই বেশি বিরক্ত করতে শুরু করে। কিন্তু এখানে রাশমিকে দেখে যেন মনে হচ্ছিল সে কোনো মেয়ে নয়, একটা ছেলে, কারণ তার গেটআপ আর বেশভূষা তো এমনটাই ছিল। এখানে রাশমি যেখানে বসেছিল তার একটু দূরেই কামালও বসেছিল। তখন রাশমি লালসাকে বলে, এখন যা আর কামালকে গিয়ে জড়িয়ে ধরে আয়, আর বলে আসবি যে এটা রাশমি দিয়েছে। লালসা তখন কামালকে এসে বলে, রাশমি ম্যাম বলেছে আপনাকে জড়িয়ে ধরতে। কামাল বলে, তুমি যাও, আমি দেখছি। কামাল এখানে বলে, আমার বান্ধবী শ্বেতা সামনের সপ্তাহে একটি পার্টি রেখেছে, আমাদের ফাইনাল ইয়ার তো, সেই জন্য তুমিও সেই পার্টিতে ইনভাইটেড, অবশ্যই আসবে কিন্তু। এইটা শুনে লালসা অনেক খুশি হয়ে যায়, আর সে ভাবে কামাল অনেক ভালো একটা মানুষ। লালসা এসে তার বান্ধবীকে এই সমস্ত ঘটনা খুলে বলে। সে এখানে তার বন্ধুদেরকেও পার্টিতে যাওয়ার জন্য ইনভাইট করে। কেউ কেউ তো এই পার্টিতে যাওয়ার জন্য রাজি হয়, কিন্তু অন্য বন্ধুরা যেতে চায় না, কারণ তাদের ওই দিনে কিছু কাজ রয়েছে। এইসব কথা বলতে বলতে লালসার একটা বান্ধবী বলে ওঠে, আজকাল তো সব টিনেজাররা প্রেমের কথা বলে, কিন্তু আমরা তো এমনটা বলি না, এমনকি কারোর সাথে ঠিক মতো কথাও বলতে পারি না, তাহলে প্রেমই বা করবো কি করে? তখন আরো একটি বান্ধবী বলে, আরে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সেখানে ফেসবুকে ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করো আর কথা বলতে শুরু করো, এমন করেই আস্তে আস্তে কথা বলার অভ্যাস হয়ে যাবে। এই আইডিয়া লালসারও বেশ পছন্দ হয়, কিন্তু বেচারির কাছে আছে একটি বাটন ফোন, যার কারণেই লালসার বান্ধবীরা ফেসবুকে তার নাম্বার দিয়ে দেয়, যাতে ভালো ভালো ছেলেরা তাকে ফোন করতে পারে। ফোন নাম্বার দেওয়ার পর কিছু ছেলেরা তো সেই নাম্বার দেখে লালসাকে ফোনও করে। ছেলেগুলো লালসাকে মিষ্টি মিষ্টি সব কথা বলতে থাকে, আর এটা দেখে তারা দুইজন বেশ খুশি হয়। আর এরপর সেই পার্টির দিন চলে আসে, আর লালসা তার বান্ধবীকে নিয়ে পার্টিতে আসে। লালসা এখানে এসে দেখে সবাই সিনিয়র, যার কারণে লালসা একটু ভয় পেতে থাকে, কারণ সিনিয়ররা তো র্যাগিং করে। শ্বেতা তখন এসে লালসাকে বলে, আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? এমন ভয়ে ভয়ে থাকলে তো সিনিয়ররা র্যাগিং করবেই। দেখো এখানে কত ছেলে এসেছে, কারোর সাথে গিয়ে কথা বলো, কারো নাম্বার চাও, দেখো কোনো ছেলে তোমাকে নাম্বার দেয় কিনা, আর এতে করে তোমার ভয়টাও কেটে যাবে। যার কারণে লালসা গিয়ে সারাস নামের একটি ছেলের কাছ থেকে নাম্বার চাই। ছেলেটি লালসাকে নাম্বার দিয়েও দেয়, যেটা দেখে লালসা বেশ খুশি হয়। আর এরপরে লালসা কিচেনে এসে কামালকে সাহায্য করতে শুরু করে, যে কিনা এখানে সবাইকে ড্রিঙ্কস দিচ্ছিল। আর ঠিক সেই সময় লালসার হাত থেকে একটি গ্লাস পড়ে ভেঙে যায়, আর লালসার হাতে একটু আঘাত লাগে। কামাল তখন জলদি করে লালসার হাতে হলুদ লাগিয়ে দেয়, যাতে রক্ত পড়া বন্ধ হয়ে যায়।
এটা দেখে লালসা এক দৃষ্টিতে চেয়ে থাকে কামালের দিকে। দেখে যেন মনে হচ্ছে সে কামালের প্রেমে পড়ে গেছে। সেখানে কামালদের পার্টি আরো অনেকক্ষণ ধরে চলবে, যার কারণে কামাল লালসাকে বলে, তুমি যদি কিছু মনে না করো আমি তোমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে আসবো। গল্প করতে করতে আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেব। এই কথা শুনে লালসাও রাজি হয়ে যায়। তখন লালসা তার বান্ধবীকে বলে, তুমি এখন বাড়িতে চলে যাও, আমি পরে আসব। এখানে তারা সবাই মিলে পার্টি বেশ এনজয় করে। আর পার্টি শেষ হলেই কামাল লালসাকে নিয়ে বেরিয়ে পড়ে। এখানে তারা দুজন অনেক গল্প করে, এমনকি কামাল লালসাকে কিছু জায়গাতে ঘুরতেও নিয়ে যায়। তেমনই একটি জায়গা ছিল এটি, যেখানে কামাল তার মন খারাপ থাকলে আসতো। এই জায়গাটি লালসারও বেশ পছন্দ হয়। এখানে তারা দুজন বেশ খুশি থাকে যে একসঙ্গে এতটা সময় তারা একসাথে কাটিয়েছে। কিন্তু এই প্রথমবারের দেখা যে আরো কতবার হয়ে যায় তারা কিছুই বুঝতে পারে না। ধীরে ধীরে তারা দুইজন একসঙ্গে ঘুরতে শুরু করে। এরা দুইজন প্রতিদিন কলেজ ছুটি হওয়ার পর হয়তো সিনেমা দেখতে যায়, না হলে অন্য কোথাও ঘুরতে যায়। এমন করেই একদিন কামাল যখন লালসাকে নিয়ে সিনেমা দেখছিল, তখন সেখানে থাকা একটি ছেলে বেশ বাজে নজর দিয়ে লালসাকে দেখছিল। যেটা দেখে কামাল তাকে সিনেমা হল থেকে বাইরে বের করে নিয়ে চলে আসে। কিন্তু ছেলেটা এখানে লালসার পিছুই ছাড়ছিল না। যেটা দেখে তো কামাল বেশ রেগে যায় আর ওই ছেলেটিকে অনেক মারধর করতে শুরু করে। এখানে সে এমন ভাবে ছেলেটিকে মারছিল যে আশেপাশের লোক এসে তাকে থামায়। আর এটা দেখে বোঝাই যাচ্ছিল যে কামালও লালসাকে পছন্দ করতে শুরু করেছে। আর এইটা লালসাও বেশ ভালোভাবেই বুঝতে পারে, যার কারণে সে কামালকে প্রশ্ন করে, আপনি কেন ওই ছেলেটিকে এমন বাজেভাবে মারছিলেন? কি ফিলিংস এসেছিল আপনার মনে? কামাল তখন বলে, আমি জানি না আমার কি হয়েছিল, কিন্তু আমি এমন ভাবে কোনোদিন কাউকে মারিনি। কিন্তু যখন সে তোমার দিকে বাজে নজরে তাকাচ্ছিল আমার মাথায় রক্ত উঠে যায়, যার কারণেই আমি তাকে এমন ভাবে মারি। এর পরের দিন লালসা যখন কলেজে আসে, তখন রাশমি নামের ওই মেয়েটি জানতে পারে যে কামাল আর লালসা সিনেমা দেখতে গিয়েছিল। রাশমি এখানে মনে মনে ভাবে, যেখানে আমি আমার সেটিং করিয়ে দেওয়ার কথা বলেছিলাম এই লালসাকে, সেখানে সে কিনা নিজের সেটিং করে নিল। যার কারণে সেখানে রাশমির বন্ধুরা লালসাকে অনেক মারধরও করে। এইটা দেখে লালসার বন্ধুরাও থেমে থাকে না, তারা রেগে মেগে এসে রাশমিকেও তাড়া করে, যাতে করে সে র্যাগিং করা বন্ধ করে দেয়। আর রাশমি এইটাতে ভয় পেয়ে গিয়ে কলেজ থেকেই পালিয়ে চলে যায়। এখানে লালসা আর কামাল আবারও দেখা করে। কামাল তখন জানতে পারে সে র্যাগিং এর কথা। তখন কামাল বলে, আমি না তোমাকে আমার নাম্বার দিয়েছিলাম, আমাকে ফোন করনি কেন? আমাকে একবার ফোন করতে, তখন আমি দেখে নিতাম রাশমি আর তার বন্ধুদের। এখানে লালসা কামালকে নিজের ভালোবাসার কথা জানিয়ে দেয়। সে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই কথা শুনে কামালও বেশ খুশি হয়, আর সেও বলে দেয় যে সেও লালসাকে অনেক ভালোবাসে। আর এরপর থেকে তারা দুইজন রিলেশনশিপে চলে আসে আর তারা দুজন বেশ খুশি হয়। কিন্তু এই খুশি মাত্র কয়েকদিনের ছিল। এখানে আমরা দেখতে পাই লালসা তার বান্ধবীদের সঙ্গে বসে আছে। লালসার বান্ধবীরা তখন গল্প করতে করতে বলে, আমার বয়ফ্রেন্ডরা তো বড় বড় রেস্টুরেন্টে খাওয়াই, কার অথবা বাইকে শহর ঘোরায়, এরপর দামি দামি গিফটও দেয়। আর এইসব কথা শুনে লালসার মনেও লালসা জেগে ওঠে। লালসা তখন এখানে কামালকে এসে বলে, আমি তোমার সঙ্গে বাইকে ঘুরতে যেতে চাই। কিন্তু এখানে কামালের ফ্যামিলিগত অবস্থা একদমই ভালো ছিল না যে সে লালসাকে বাইকে করে ঘোরাবে, বড় বড় রেস্টুরেন্টে খাওয়াবে। কিন্তু তারপরেও বেচারা কামাল যখনই তার বন্ধুদের বাইক পায় তখনই সে লালসাকে নিয়ে ঘুরে বেড়াতো। কিন্তু লালসা এটা একদমই পছন্দ করতো না। তখনই লালসার একটি বান্ধবী বলে, আরে তুমি নিজে কিছু কাজ করো, কামালকে কেন বিরক্ত করছো? আর তার অর্থনৈতিক অবস্থাও ভালো না, এমন অবস্থায় যদি তুমি তার কাছে এমন দাবি দেওয়া করো তাহলে তার খারাপ লাগবে। তখন লালসা বলে, ঠিক আছে, আমি নিজেই পার্ট টাইম একটা চাকরি করব, যাতে নিজের খুশি নিজের টাকাতেই পূরণ করতে পারি। লালসা তখন শ্বেতার কাছে আসে আর তার কাছ থেকে সাহায্য চাই। শ্বেতা তখন বলে, পার্টিতে সারাস নামের একটা ছেলের সঙ্গে তোমার পরিচয় করিয়েছিলাম না, যার থেকে তুমি নাম্বারও নিয়েছিলে? তার বাজারে অনেকগুলো দোকান রয়েছে, সবজি স্টলও রয়েছে, এমনকি তার আন্ডারে অনেকগুলো লোকও কাজ করে। তুমি তার কাছে গিয়ে দেখতে পারো, হয়তো সে কোনো একটা দোকানে তোমাকে চাকরি দিয়ে দেবে। এই কথা শোনার পর লালসা পরের দিনই সারাসের সঙ্গে দেখা করতে চলে যায় আর তার কাছে পার্ট টাইম একটা চাকরির জন্য বলে। এই কথা শোনার পর সারাস সেখানেই থাকা সবজির দোকানে তাকে বসিয়ে দেয়। আর এখন থেকে কলেজ শেষ করার পর লালসা এই সবজির দোকানেই বসে। আর এখানে তাকে স্যালারি হিসেবে 3000 করে টাকাও দেওয়া হচ্ছিল। এখানে লালসা সারাসের সব কথা শুনে চলতো।
এমনকি সে সারাসকে খুশি রাখারও চেষ্টা করত, যাতে সারাস তার বেতনটাও বাড়িয়ে দেয়। এখানে সারাসও ধীরে ধীরে লালসাকে কাজের মেয়ে নয়, বরঞ্চ বন্ধু হিসেবে দেখতে শুরু করে। এমনকি সে তার সঙ্গে সেলফি তুলে ফেসবুকেও পোস্ট করতে শুরু করে। সাথে সাথে সে শ্বেতাকেও এটা বলতে শুরু করে যে তারা দুইজন একসঙ্গে কতটা খুশি রয়েছে। এখানে ধীরে ধীরে সারাস লালসাকে পছন্দ করতে শুরু করে। এমনকি সে লালসাকে একটি দামি মোবাইল ফোনও গিফট করার কথা ভাবে, যাতে করে সে রাতে লালসার সঙ্গে কথা বলতে পারে। এমন দামি গিফট পেয়ে লালসা তো বেশ খুশি হয়, আর ধীরে ধীরে সেও সারাসের কাছে আসতে শুরু করে। কিন্তু অন্যদিকে বেচারা কামাল যখন লালসার সঙ্গে কথা বলার চেষ্টা করে, লালসা বারবারই কথা ঘুরিয়ে তাকে ইগনোর করতে থাকে। কিন্তু এখানে লালসা কথা এমন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলে যাতে করে কামালের খারাপও না লাগে। আর এমন করে লালসা এখানে একই সাথে দুইজন ছেলের সঙ্গে টু টাইমিং করতে শুরু করে। এখানে লালসা বেশ ভালোভাবেই জানতো যে কামাল এখানে তাকে সত্যিই ভালোবাসে, আর সে দেখতেও অনেক সুন্দর, কিন্তু তার কাছে কোনো টাকা পয়সা নেই। আর অন্যদিকে সারাসের কাছে অনেক টাকা রয়েছে, সে তাকে দামি দামি গিফটসও দিচ্ছে, কিন্তু সে কামালের মতো হ্যান্ডসাম নয়। যার কারণে লালসা এখানে দুজনের সঙ্গে ব্যালেন্স করে চলতে শুরু করে, যাতে তার জীবনটা স্মুথলি চলতে পারে, ভালোবাসাও পাবে, আবার অন্যদিকে দামি দামি গিফটস আর টাকাও পাবে। কিন্তু লালসা এখানে বুঝতেও পারে না যে এটাই হয়তো তার জীবনের সবচাইতে বড় একটা ভুলও হতে পারে। এর পরের সিনে আমরা দেখি কামাল তার মায়ের কাছ থেকে কলেজের ফিসের কথা বলে 20,000 টাকা চাই। সে বলে আগেরও কিছু বাকি রয়েছে, আপনি যদি আমাকে 20,000 টাকা দেন তাহলে আমি কলেজের ফিসটা দিয়ে দিতে পারি। কিন্তু এখানে কামালের মায়ের কাছে 20,000 টাকা ছিল না, কারণ যেখানে সে কাজ করে সেখানের মাসটাই পুরেনি, মাস পুরলে তবেই তিনি বেতন পাবেন। যার কারণে ছোট মেয়ের বিয়ের জন্য যেই টাকা তিনি জমিয়েছিলেন সেখান থেকেই কামালকে 20,000 টাকা দিয়ে দেন। কামাল এদিকে ওই 20,000 টাকা দিয়ে লালসার জন্য একটি সোনার চেন কিনে। লালসা এমন সোনার মালা গিফট পেয়ে তো বেশ খুশি হয়। কামাল এখানে ভাবছিল হয়তোবা লালসাকে এই সোনার মালা দিয়ে সে খুশি করতে পারবে, যাতে সে অন্য মেয়েদেরকে দেখে না জ্বলে। আর অন্যদিকে সিন কাট হলে আমরা দেখি লালসা রাত্রেবেলা আবারও সারাসের সঙ্গে দেখা করতে এসেছে। এমনকি সে সারাসের সঙ্গে থাকতে থাকতে মদ খাওয়াও শুরু করে। যেই লালসা কিনা ছোটবেলা থেকেই এত গরিব হালে বড় হয়েছে, সে কিনা এখন শুধুমাত্র বড়লোকি হালে চড়ার অভ্যাস করে। এমনকি সে সারাসের সঙ্গে বিভিন্ন রিসর্টেও ঘুরে বেড়ায়, তার সঙ্গে সুইমিং পুলেও বেশ সময় কাটায়। এদিকে সারাস লালসাকে একটি শর্ট ড্রেস দেয়, যেটা পরে লালসা সারাসের সঙ্গে একটি ক্লাবে আসে। যেহেতু এখানে সারাস প্রায়শই লালসাকে দামি দামি গিফট দিত, যার কারণে লালসা এবার কামালের দেওয়া সেই সোনার চেনটি সারাসকে গলায় পরিয়ে দেয়। লালসা বলে, দেখো আমি তোমার জন্য টাকা জমা করে করে এই সোনার চেনটি কিনেছি, কেমন হয়েছে? সারাস এখানে খুশিতে হয়, কিন্তু সে লালসার উপর রাগও করে আর বলে, আরে নিজের টাকা খরচ করার কি দরকার ছিল? আমাকেই বলতে, আমি টাকা দিয়ে দিতাম, আর সেই টাকা দিয়ে গিফট কিনে আমাকেই দিয়ে দিতে। এই কথা বলার পর সারাসের কাছে যত টাকা ছিল সে লালসাকে সব দিয়ে দেয়। আর এইটা দেখে তো লালসার চোখ দুটোই বড় বড় হয়ে যায়। এই টাকাগুলো দেখে যেন লালসার মাথায় নষ্ট হয়ে যায়। সে শপিং মলে চলে যায়, দামি ফোন কেনে এবং তার যা ইচ্ছা সেটাই কিনে নেয়, দামি দামি ড্রেস আরো অনেক কিছু। কিন্তু এখানে লালসা যে শপিং মলে শপিং করতে এসেছিল সেখানে কামাল তার বন্ধুর সঙ্গে এসেছিল। লালসাকে দেখে কামালের বন্ধু বলে, আরে তুমি এখানে? ভালোই হলো, আমাদের সঙ্গে বসো, আড্ডা দেওয়া হবে। কিন্তু এখানে লালসা তাদের সঙ্গে বসতে চাইছিল না, কারণ লালসা এখানে খুব ভালোভাবেই জানে কোনো না কোনো পুরনো কথা তুলে তারা লালসাকে নিয়ে হাসাহাসি করবে। যার কারণে লালসা কামালকে বলে বাইরে ঘুরতে যেতে। আর কামালও এখানে লালসার প্রেমে হাবুডুবু খাচ্ছিল, তাই সে লালসাকে নিয়ে বাইরে ঘুরতে যায়। বেশ অনেকদিন পর তারা দুইজন একসাথে অনেক সময় কাটায়, অনেকগুলো ভালো ভালো ছবিও ক্লিক করে ফোনে। ছবিগুলো দেখে কামালের অনেক পছন্দ হয়। সে লালসাকে বলে, ছবিগুলো আমাকে সেন্ড করে দিও। কিন্তু লালসা এখানে বলে, শুধু ছবি কেন, ফোনটাই তুমি রেখে দাও, আমার কাছে এর চাইতেও আরো একটি ভালো আর দামি ফোন রয়েছে। এইটা শুনে বেচারা কামাল অনেক বেশি অবাক হয়। সে ভাবে, লালসার কাছে তো একটা বাটন ফোন ছিল, এই ফোনটাও ভালো, কিন্তু লালসা এমন ভান করছে যেন তার কাছে কোনো মোবাইলের দোকান রয়েছে। কামাল লালসার গলার দিকে তাকিয়ে বলে, আরে তোমার চেনটা কোথায়? লালসা বলে, হয়তোবা কোথাও পড়ে গেছে। কামাল তখন রেগে গিয়ে বলে, আরে পাগল নাকি, ওটা একটা সোনার চেন ছিল।
লালসা তখন বলে, আরে তুমি আমার উপর রাগ করছো কেন? আমি কিন্তু কথা বলবো না। এইটা শুনে বেচারা কামাল লালসার কাছে উল্টো ক্ষমা চায়। এইভাবেই কেটে যায় বেশ কয়েকটা দিন। লালসা একদিন কামালের সঙ্গে, অন্যদিন আবার সারাচের সঙ্গে। এইভাবেই সে দুইজনের কাছ থেকে বেশ টাকা পয়সা খেতে শুরু করে। কিন্তু এই দুইজন জানতেও পারে না যে লালসা তাদের সঙ্গে কত বড় একটা গেম খেলছে। লালসা একদিন রাত্রিবেলা সারাসের সঙ্গে দেখা করতে আসে, আর সে সারাসের কাছে কিছু টাকাও চায়। সে বলে তার বার্থডে আসছে, তাই সে তার বন্ধুদেরকে অনেক বড় হোটেলে পার্টি দিতে চায়। আর এই কথা শুনে সারাস কোনো প্রশ্ন না করেই তাকে টাকা দিয়ে দেয়। এমনকি বড় একটি হোটেলে লালসা এবং তার বন্ধুদের জন্য বুকিংও করে দেয়। এখানে লালসার জন্মদিনের দিন চলে আসে। সেখানে তার বন্ধু বান্ধবীর সঙ্গে কামালও উপস্থিত ছিল। লালসাকে তার যেই বন্ধু বেশি দামি গিফট দিচ্ছিল, সেই গিফটটা সে খুব হাসি খুশি ভাবেই নিচ্ছিল। কিন্তু যে তাকে একটু কম দামি গিফট দিচ্ছিল, তাকে সে খুবই তুচ্ছ-তাচ্ছিল্য করছিল। এখানে লালসাকে দেখে বোঝাই যাচ্ছিল সে হুট করে এতগুলো টাকা হাতে পেয়ে বেশ অহংকারী হয়ে গেছে। কামাল এসব দেখে নিজের আনা সস্তা গিফটটা সেখানেই ফেলে রেখে বাড়িতে চলে আসে। আর বাড়িতে তার মায়ের জমানো যে কয় টাকা ছিল, সব টাকাই সে চুরি করে ফেলে, যাতে করে সে লালসার জন্য দামি গিফটস কিনতে পারে। কামাল টাকা চুরি করে লালসাকে নিয়ে একটি শাড়ির দোকানে আসে, আর লালসাকে বলে নিজের জন্য দামি একটি শাড়ি কিনতে। লালসাও বিনা দ্বিধায় একটি শাড়ি নিজের জন্য পছন্দ করে আর ট্রায়াল রুমে ট্রায়াল দিতে যায়। কিন্তু এখানে কামাল তাকে শাড়ি কিনে দিলেও সে প্রথমবার শাড়ি পরে ছবি দেয় সারাসকে, আর তাকে জিজ্ঞেস করে শাড়িটা কেমন হয়েছে। এমনকি সে সেই শাড়ি পরে সারাসের সঙ্গে ঘুরতেও যায়। অন্যদিকে সিন কাট হলে আমরা দেখতে পাই শ্বেতা আর কামাল একসঙ্গে পড়াশোনা করছে। এখানে শ্বেতা লালসার ব্যাপারে সবকিছুই জানতো। শ্বেতা এখানে কামালের মতো এত ব্রিলিয়ান্ট স্টুডেন্টের জীবন এমন ভাবে নষ্ট হতে দিতে চাইতো না, যার কারণে সে কামালকে বলে, তুই লালসার পেছনে নিজের জীবনটা নষ্ট করিস না, সে মোটেও ভালো নয়, সে বিভিন্ন ছেলের সঙ্গে ঘুরে বেড়ায়, আর এই ব্যাপারে তো তুই কিছু জানিসও না। কামাল তখন বলে, লালসার ব্যাপারে আমি কোনো খারাপ কিছু শুনবো না। আর তখনই শ্বেতা নিজের ফোন থেকে লালসা এবং সারাসের অনেকগুলো ছবি দেখায়। সেখানে এমনও ছবি ছিল যেখানে লালসা আর সারাস কিস করছে। এই সব কিছু দেখে বেচারা কামাল অনেক ভেঙে পড়ে। যে লালসাকে সে এতটা ভালোবাসতো, সে কিনা তাকে এখন ধোকা দিল। কামাল এখানে কিছুতেই লালসার দেওয়া ধোকা মেনে নিতে পারছিল না, যার কারণে সে সারাসকে নিজের এবং লালসার ঘনিষ্ঠ একটি ছবি পাঠায় আর বলে, কি বিশ্বাস হচ্ছে না তো? তুই যাকে নিজের গার্লফ্রেন্ড ভাবছিস সে আসলে আমার গার্লফ্রেন্ড। সারাসও এখানে এইটা দেখে বেশ অবাক হয়, আর এরপর সে বেরিয়ে পড়ে কামালের সঙ্গে দেখা করার জন্য। কিন্তু কামাল এখানে সারাসকে দেখে বেশ রেগে যায় আর তাকে অনেক মারধর করতে শুরু করে আর বলে, তুই আমার লালসাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। সারাস বলে, আরে ভাই থাম, আমি তো নিজেও জানতাম না যে লালসা আমার সঙ্গে এত বড় একটা গেম খেলছে। আর আমি যদি আগে জানতাম সে তোর গার্লফ্রেন্ড, আমি ওর দিকে চোখ তুলেও তাকাতাম না। সারাস এটাও বলে, লালসার যে কোনো একটা ব্যবস্থা করতে হবে, সে একই সঙ্গে আমাদের দুজনকেই বোকা বানাচ্ছে। যার কারণেই এখানে সারাস আর কামাল দুজনেই লালসাকে পুকুরের পাশে দেখা করতে ডাকে। লালসা এখানে বেশ খুশি খুশি তাদের সঙ্গে দেখা করতে তো আসে, কিন্তু এখানে এসে সে বেশ চমকে যায়। সে দেখে সারাস আর কামাল একসঙ্গেই এখানে রয়েছে। কামালকে দেখে লালসা বলে, আরে তুমি এখানে? দেখো, এ হলো সারাস, আমার বস, আমি এনার দোকানেই কাজ করি। আর ঠিক তখনই সারাস উঠে লালসাকে একটি চড় মেরে বসে। সারাস বলে, আজ পর্যন্ত যত টাকা খেয়েছিস আমার কাছ থেকে সব বের কর, নইলে তোর জন্য একদমই ভালো হবে না। কামাল তখন বলে, এত সহজে হবে না, আজকে আমি ওকে জানিয়ে মেরে ফেলবো। এখানে হুট করে কামাল একটি চাকু বের করে লালসার ওপর অ্যাটাক করে বসে, আর এদিকে সারাস ও লালসাকে অনেক মারতে থাকে। এখানে তারা দুইজন লালসাকে মেরে ফেলার জন্য তাড়া করে, কিন্তু এখানে ভাগ্যবশত লালসাকে বাঁচানোর জন্য কিছু গ্রামবাসী সেখানে চলে আসে আর তাকে হসপিটালে ভর্তি করায়। আর এইসব কিছু দেখে সেখান থেকে কামাল আর সারাস পালিয়ে যায়। হাসপাতালে ভর্তি করার পর লালসার চিকিৎসা হয়, আর এরপর সে ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। তখনই হাসপাতালে তার সঙ্গে দেখা করার জন্য শ্বেতা আসে। শ্বেতা বলে, এসব ভালোবাসার চক্করে পড়ে শুধুমাত্র তুমি নিজের জীবনটা নষ্ট করছো, এসবের জন্য অনেক জীবন পড়ে রয়েছে, ভালো করে পড়াশোনা করো, নিজের পায়ে দাঁড়াও।
আর এরপর তুমি নিজেই বুঝতে পারবে তোমার জন্য কোনটা সঠিক আর কোনটা সঠিক নয়। তোমার কাছে এখনো সময় আছে, তাই সময়কে কাজে লাগাও। শ্বেতার এইসব কথা শুনে লালসা নিজের ভুল বুঝতে পারে, যার কারণে সে শ্বেতাকে ধন্যবাদ জানায়। অন্যদিকে আমরা দেখি লালসাকে মেরে ফেলার জন্য কামাল আর সারাস হসপিটালে চলে এসেছে, কিন্তু ঠিক সেই সময় শ্বেতা এসে তাদের দুজনকেই থাপ্পড় মারে আর বলে, কি করতে যাচ্ছিলে তোমরা? দোষ যতটা লালসার ছিল, দোষ তোমাদেরও ততটাই ছিল। তোমাদের তো কপাল ভালো যে সে বেঁচে গেছে, নইলে এতক্ষণ জেলের হাওয়া খেতে। লালসা আমাকে বলেছে তোমরা যে তার ওপর অ্যাটাক করেছো সেটা সে পুলিশকে বলবে না। সে পুলিশকে বলবে চোর এসেছিল সোনার চেন চুরি করতে আর সেই তার ওপরে অ্যাটাক করেছে। এই সবকিছু শোনার পর কামাল আর সারাসও বুঝতে পারে তাদের ভুলটা। এরপর সিন কাট হলে আমরা দেখি লালসা সুস্থ হবার পর নিজের কলেজটা চেঞ্জ করে ফেলেছে আর ঠিক আগের মতোই নর্মাল জীবনযাপনও করছে। লালসা নিজের পুরনো কলেজে না গেলে কি হবে, তার পুরনো বন্ধুরা ঠিকই তার সঙ্গে দেখা করতে আসে। আর এমনই একটা দৃশ্যের সঙ্গে সঙ্গে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, কেমন লেগেছে আপনাদের এই সিনেমার এক্সপ্লেনেশন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর এমনই মজার মজার সিনেমার এক্সপ্লেনেশন শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।